তো প্রায়ই আমার বন্ধুরা কল করে আমাকে শেয়ার সম্পর্কে জানতে চায়, কিছু শেয়ার ওদেরকে জানাতে যেখানে ওরা ইনভেস্ট করবে। আর ওদের প্রবলেম হয়, ওরা বুঝতে পারে না পি রেশিও কি, মার্কেট ক্যাপ কি, কিভাবে টেকনিক্যাল টার্মগুলো দেখতে হয়, শুরু কোথা থেকে করতে হয়। তো প্রবলেম তো ছিলই, এই প্রবলেমটা শুধু আমার বন্ধুরা নয়, প্রায় সবাই ফেস করে। তোমাদের মধ্যে প্রায়ই সবাই তোমরা ফেস করো এইভাবেই, যে কিভাবে স্টক পিক করতে হয়, কোন স্টকে ইনভেস্ট করলে বেটার হবে, কিভাবে আমরা জানবো কোম্পানি ভালো কি খারাপ। তো সে কারণে আমি নিয়ে এসেছি এই যে স্টক মার্কেট অ্যানালিসিস, যেখানে আমি প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার আগে ফান্ডামেন্টালস গুলোকে এক্সপ্লেন করব। তারপরে আমরা শিখবো কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়, তারপরে আমরা দেখব কীভাবে স্টক পিক করতে হয়। তো এই এই ভিডিওটা আমি একটা সিরিজে নিয়ে আসবো, পার্ট ওয়াইজ নিয়ে আসবো, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। তাই তোমাদের যাদেরই শেয়ার সম্পর্কে অসুবিধা হয়, শেয়ার শেয়ার কীভাবে অ্যানালিসিস করতে হয় জানতে অসুবিধা হয়, টেকনিক্যাল টার্মগুলো সম্পর্কে বুঝতে অসুবিধা হয়, তোমরা শেষ পর্যন্ত এখানে থাকো। আমি প্রত্যেকটা টার্ম ধীরে ধীরে এক্সপ্লেন করব। পি রেশিও কি, এবিডা কি, মার্কেট ক্যাপ কি, ডিভিডেন্ড পে আউট রেশিও কি, আর তারপরে আমরা জানবো কিভাবে এগুলোকে ইউজ করে আমরা বেটার ডিসিশন নিতে পারি। তো শুরু করা যাক। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টক অ্যানালিসিস ফ্রম স্ক্রিনার। তো যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি ক্রোম খুলে নিয়েছি। এখান থেকে আমি স্ক্রিনার ওয়েবসাইটটা ওপেন করে নেব, আর দেখব স্ক্রিনার থেকে কিভাবে আমরা কোনো কোম্পানির স্টক অ্যানালিসিস করতে পারি। তো আমরা আমরা খুলে নেব র্যান্ডাম যে কোনো কোম্পানি, আইটিসি, সাপোজ আইটিসি। আইটিসি শেয়ারকে আমরা অ্যানালিসিস করতে চাই। তো স্ক্রিনারে এসে আমরা আইটিসি সার্চ করলে এই স্ক্রিন দেখতে পাবো। তো এখন আমরা দেখব যে আইটিসি কিভাবে অ্যানালিসিস করা যায়, আইটিসি লিমিটেডকে। আইটিসির কারেন্ট মার্কেট প্রাইস 406 টাকা, 1 অক্টোবর ক্লোজিং প্রাইসে। তো এখানে যদি আমরা এই যে itcportal.com এখানে ক্লিক করলে আইটিসির ওয়েবসাইটে আমরা সরাসরি পৌঁছে যাব। যেমন আমি ক্লিক করলাম আর আইটিসির ওয়েবসাইটে আমরা চলে এলাম। তো কোনো কোম্পানি যদি আমরা সরাসরি ওয়েবসাইটে যেতে চাই, তাহলে স্ক্রিনারে এসে আইটিসি লিমিটেড যেমন লেখা, ওর নিচে ওয়েবসাইটের অপশান দেওয়া আছে, ওখানে ক্লিক করলে আমরা ওর ওয়েবসাইটে পৌঁছে যাব। তারপরে আমরা দেখতে পাচ্ছি বিএসসি, এনএসি। বিএসসিতে কিছু কোড লেখা আছে এবং এনএসিতে নাম লেখা আছে আইটিসি। তো আমরা জেনে নিই বিএসসি, এনএসি বলতে কী বোঝানো হয়। তো বিএসসি মানে বোম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রত্যেকটা কোম্পানিকে একটা সেপারেট কোড অ্যাসাইন করে। যেমন আইটিসি লিমিটেডের জন্য কোড 500875, আর এনএসি কোম্পানির নাম নাম অ্যাসাইন করে। যেমন আইটিসির জন্য আইটিসি অ্যাসাইন করেছে। যেমন যদি আমরা রিলায়েন্স সার্চ করি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সার্চ করলে আমরা দেখব যে সেম রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওর নিচে RIL.com, ওর ওয়েবসাইট, বিএসসি, বিএসসিতে সেপারেট কোড, আর এনএসিতে রিলায়েন্সের নাম। তো বিএসসি, এনএসি এই স্টকটা কোথায় ট্রেড হচ্ছে সেটা দেখার জন্য এখানে আমরা দেখতে পাবো। এখানে আমরা ক্লিক করলে সরাসরি বিএসসি ওয়েবসাইটে পৌঁছে যাব, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এখানে আমরা আইটিসি লিমিটেডের পুরো সমস্ত ইনফরমেশান দেখতে পাবো। আর যদি আমরা এনএসির পাশে এই লোগোতে ক্লিক করি, তাহলে আমরা সরাসরি এনএসির ওয়েবসাইটে পৌঁছে যাব, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর এখানে এসে আমরা আইটিসি লিমিটেডের সমস্ত ইনফরমেশান দেখতে পাবো। তো এরপরে আমরা চলে আসি, আচ্ছা টেকনিক্যাল টার্মে আসার আগে আমরা প্রথমে বেসিক জেনে নিই আইটিসি সম্পর্কে, তারপরে প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম সম্পর্কে আমরা জানবো এবং ধীরে ধীরে শেয়ারটাকে অ্যানালিসিস করব। তো যেমনটা অ্যাবাউট কি পয়েন্টস, রিড মোরে ক্লিক করলে এখানে কোম্পানির সম্পর্কে বেসিক ইনফরমেশান দেওয়া থাকে। যেমন আইটিসি 1910-এ এস্টাবলিশড হয়েছিল, আর ইন্ডিয়ার লার্জেস্ট সিগারেট ম্যানুফ্যাকচার সেলার ইন দ্য কান্ট্রি। তো আইটিসি অপারেট করে 4টে বিজনেস সেগমেন্টসে: এফএমসিজি সিগারেটস, এফএমসিজি আদার্স। আদার্স মানে এখানে ওদের আটা, বিস্কুট, আশীর্বাদ থেকে শুরু করে যে সমস্ত কোম্পানি আছে, ওদের পেন পেন্সিল বিজনেস সমস্ত আছে। তারপরে আছে পেপার বোর্ডস, পেপার অ্যান্ড প্যাকেজিং। আইটিসি বিভিন্ন কোম্পানিকে প্যাকেজিং করার জন্য সমস্ত মেটেরিয়াল দেয়, যেখানে গ্রাফিক ডিজাইনও ওরা করে। আর তারপরে আছে এগ্রিকালচার বিজনেস। যেমনটা এখানে দেখা যাচ্ছে যে আইটিসি লিমিটেড, যেটা এস্টাবলিশড হয়েছিল 1910 সালে,
1910 সালে। আর যেটা আইটিসি যখন শুরুতে ছিল, ওর নাম ছিল ইন্ডিয়ান টোবাকো কোম্পানি। পরবর্তীকালে আইটিসি লিমিটেড করে দেয়, কারণ ও ডাইভার্সিফিকেশন করতে চাইছিল বিজনেস। তো এখন ইন্ডিয়ান টোবাকো কোম্পানি যদি আশীর্বাদের আটা বিক্রি করে, তাহলে সেল তো থোড়িই হবে। তো ওরা পরবর্তীকালে এটাকে শর্ট ফর্ম আইটিসি লিমিটেড করে দেয়, এবং ওরা এফএমসিজি সিগারেট থেকে এফএমসিজি আদার্সে চলে যায়, যেখানে ওরা বিস্কিট থেকে শুরু করে আটা থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি করতে শুরু করে। তো যেমনটা বললাম, আইটিসি অপারেট করে 4টে বিজনেস সেগমেন্টসে। সেগমেন্টস সম্পর্কে আমরা জানবো, খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, এটাকে জানা খুবই দরকার। তো এখন আমরা জাস্ট একটা বেসিক ইনফরমেশান নিয়ে নিই, ধীরে ধীরে আমরা টেকনিক্যাল লাইনে ঢুকবো। তো আইটিসি 4টে বিজনেস সেগমেন্টসে করে ব্যবসা। প্রথমটা হচ্ছে সিগারেট, সেকেন্ডটা হচ্ছে আদার্স এফএমসিজি, থার্ড পেপার বোর্ডস পেপার অ্যান্ড প্যাকেজিং। এখানে ওরা পেপার এরা বিভিন্ন কোম্পানির যে প্যাকেজিংগুলো হয়, বা তার পেপারও তৈরি করে, তার ডিজাইনও তৈরি করে। আর 4 নম্বর এগ্রি বিজনেস, ওরা সরাসরি ফার্মারদের সাথে যোগাযোগ করে ফার্মারদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওরা ফিনিশ গুডস বানায়। তো র মেটেরিয়ালের জন্য ওরা সরাসরি এগ্রি বিজনেসেও আছে, যেখানে ইন্ডিয়ার প্রায় 22টা স্টেটে ওরা বিভিন্ন ফার্মারদের সাথে যোগাযোগ করে রেখেছে। তো আমরা ধীরে ধীরে সেগুলোও দেখব। তো প্রথমে জেনে নিলাম যে আইটিসি লিমিটেড 1910 স্ট্যাবলিশড হয়েছিল, আর 4টে বিজনেস সেগমেন্টসে অপারেশন ও করে। তো 4টে বিজনেস সেগমেন্টসের থেকে ওর কত ইনকাম হয়, যেমন সিগারেট, এফএমসিজি সিগারেটস থেকে ওর 42% ইনকাম হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ, যেটা 40% ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 22-তে। তো 3 বছরের মধ্যে ওর সিগারেট বিক্রি প্রায় 2% বাড়িয়ে নিয়েছে। কোম্পানি হোল্ড করে 80% মার্কেট শেয়ার ইন্ডিয়ার। আর ওর বিভিন্ন প্রোডাক্ট আছে, বিভিন্ন সিগারেটের বিভিন্ন রকম নামে বিক্রি করে। আমার আইডিয়া নেই কী কী নাম আছে, বাট ঠিক আছে, যারা সিগারেট খায় তারা ভালোই জানবে। অ্যান্ড তারপরে এটা কোম্পানির মোস্ট প্রফিটেবল বিজনেস। এখান থেকে কোম্পানি প্রায় 78% পিবিআইটি, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই পিবিআইটিরও খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, পিবিআইটি সম্পর্কেও আমরা আগে জানবো। তো এখন আমরা শুধু এটুকু জেনে নিই, কোম্পানির প্রফিটের প্রায় 78% কন্ট্রিবিউট করে সিগারেট থেকে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ ওর রেভিনিউ প্রায় 7% বেড়েছে ইয়ার অন ইয়ার। ফাইন্যান্সিয়াল ইয়ার 24 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ ওর রেভিনিউ সেল বেড়েছে প্রায় 7%। তো ইন্ডিয়াতে স্মোকারের সংখ্যা তো বাড়ছে। তারপরে আসে এফএমসিজি আদার্স, যেখানে আইটিসি বিভিন্ন প্যাকেজ ফুডস, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, এডুকেশান, স্টেশনারি, আইটিসির বিভিন্ন খাতা বিক্রি হয়, আগরবাতি, সাইকেল আগরবাতি আইটিসির। এছাড়াও 25টা মাদার ব্র্যান্ডস এবং প্রায় 25 ক্রোর হাউস হোল্ডস, ইন্ডিয়ার প্রায় 1/5 মানুষের কাছে আইটিসি পৌঁছে গিয়েছে। যেমনটা বললাম, এর প্রোডাক্ট আশীর্বাদ, সানফিস্ট, বিঙ্গো, ইয়াপি, ফ্লেমা, ক্লেসমেট, মঙ্গলদ্বীপ সাইকেল নয়, মঙ্গলদ্বীপ আগরবাতি আইটিসির। এরপরে আসে এগ্রিকালচার বিজনেস থেকে প্রায় 17% আইটিসির রেভিনিউ আসে, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-তে 19% ছিল। এগ্রি বিজনেস থেকে কিছুটা কমেছে, অ্যাকচুয়াল কমেনি, ওভারঅল সিগারেটের সেলস বেড়েছে, তাই বাকি কোনো ইম্প্যাক্ট হয়েছে। তারপরে আসে পেপার বোর্ডস প্যাকেজিং, এখান থেকে প্রায় 6%। এবং লাস্টে আসে হোটেল বিজনেস, আইটিসি হোটেল বিজনেস আইটিসির টোটাল রেভিনিউর 4%ই কন্ট্রিবিউট করে। এবং এছাড়াও আইটিসি নতুন আইটি সলিউশনে ঢুকেছে, পুরোপুরি এরা নতুন, এটা খুব বেশি দিন হয়নি, আইটিসি ইনফোটেক নামে। এরপরে জিওগ্রাফিক্যাল স্প্লিট দেখায়, আইটিসি টোটাল রেভিনিউর 84% আসে ইন্ডিয়া থেকে, আর 16% এক্সপোর্ট থেকে আসে। এরপরে এর বিভিন্ন নেটওয়ার্ক, ম্যানুফ্যাকচারিং, এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া আছে, যেগুলো যদি কেউ জানতে চায় আরও ডিটেলসে জানতে পারে। আমরা এখান থেকে কোম্পানির পুরো ডিটেলস সম্পর্কে জানতে পারি। তো যেমনটা এখানে আমরা করার সময় দুটো টেকনিক্যাল টার্ম দেখেছিলাম, যেটা আমি খুব ইম্পর্টেন্ট বলেছিলাম। প্রথমটা আসে সেগমেন্টস, আর সেকেন্ড আসে পিবিআইটি। তো এখন আমরা এই দুটো সম্পর্কে জানবো, এক সেগমেন্টস আর সেকেন্ড পিবিআইটি।
তো প্রথমে দেখে নিই আমরা সেগমেন্ট সম্পর্কে। তো সেগমেন্ট সেগমেন্ট মানে আমরা বলতে পারি মিনি বিজনেস। মিনি বিজনেস যেমন আমরা যদি রিলায়েন্সের এক্সাম্পল নিই, রিলায়েন্সের বিভিন্ন বিজনেস আছে। যেমন প্রথমটা আছে ওদের টেলিকম বিজনেস, জিও। আছে রিটেল বিজনেস, রিটেল বিজনেসে ওরা রিলায়েন্স স্মার্ট, যেটা যেটা বিগ বাজারকে নেওয়ার পরে ওরা রিলায়েন্স বিগ বাজারকে কেনার পরে নাম দিয়েছে রিলায়েন্স স্মার্ট। তারপরে ওদের আছে ইলেকট্রনিক্স, সরি, ওটাকে বলা হয় রিলায়েন্স ডিজিটাল। ওরা রিলায়েন্স ডিজিটাল স্টোর খুলে রেখেছে বিভিন্ন জায়গায়। আর লাস্ট আছে অয়েল অ্যান্ড গ্যাস। তো আমরা যদি দেখি ওভারঅল রিলায়েন্সের প্রফিট ধরে নিলাম 100 টাকা। তো 100 টাকা ও 4টে সেক্টর থেকে কামায়। যদি আমরা তর্কের খাতিরে ধরি, ও জিও থেকে কামায় 70 টাকা, ওর রিলায়েন্স স্মার্ট থেকে লস করে 20 টাকা, ইলেকট্রনিক্স থেকে 30 টাকা প্রফিট করে, আর অয়েল গ্যাস থেকেও ও 30 টাকা লস করে। অয়েল গ্যাস থেকে ও প্রায় 80 টাকা কামিয়ে নেয়। তো ওর ওভারঅল প্রফিট হলো 100 টাকা। কিন্তু আমরা যখন ডিটেলে দেখতে যাব সেগমেন্ট ওয়াইজ, আমরা দেখতে পাবো যে ও বিভিন্ন সেক্টর থেকে কোনো জায়গা থেকে বেশি ইনকাম করে, কোনো জায়গা থেকে কম ইনকাম করে। তো এই সেগমেন্টটা জানা খুবই দরকার, কারণ যদি আমরা সেগমেন্ট সম্পর্কে না জানি তাহলে আমরা জানতে পারবো না। আমরা দেখবো 100 টাকা প্রফিট, কিন্তু 100 টাকা প্রফিটের ডিটেলটা যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের ডিসিশন নিতে অসুবিধা হবে। কারণ কাল যদি হঠাৎ করে জিও বন্ধ হয়ে যায় আর অয়েল ব্যবসা বন্ধ হয়ে যায়, তাহলে রিলায়েন্সের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ রিলায়েন্সের মেজর প্রফিট জিও আর অয়েল থেকেই আসে। তো আমরা বুঝতে পারবো যে রিলায়েন্সের জিও আর অয়েল দুটো খুবই ইম্পর্টেন্ট বিজনেস। তো এর ফিউচারের উপরে ডিপেন্ড করে রিলায়েন্সের প্রফিট ডিপেন্ড করছে। সেম হয়তো আমরা যদি আইটিসিতে যাই, আইটিসি প্রথম বিক্রি করে সিগারেট, সেকেন্ড হোটেল, থার্ড এফএমসিজি, ফোর্থ এগ্রি। তো এই চারটে থেকেই যেমন আমরা এখানে দেখলাম যে ওর প্রায় ইনকামের প্রায় 42% আসে সিগারেট থেকে, এফএমসিজি থেকে আসে 26%, হোটেল থেকে আসে 4%, এগ্রি থেকে আসে 17%, প্যাকেজিং থেকে আসে 6%, আর আইটি সলিউশন থেকে আসে 5%। তো এই এতটা ডাইভার্সিফাইড বিজনেস, আর এর ওভারঅল প্রফিট বিভিন্ন বিভিন্ন সেক্টর থেকে আসে। তো এমন কোম্পানিতে ইনভেস্ট করা সবসময় মডারেটলি সেফ হয়। যদি কোনো একটা কোম্পানি শুধুমাত্র সিগারেটের ওপর নির্ভর করে ব্যবসা করছে, আর সরকার ভারতে মোদি 8টার সময় এসে হঠাৎ করে বলে দিল সিগারেট কাল থেকে ব্যান, তো তাহলে কোম্পানিরই অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু কাল যদি হঠাৎ করে এসে সিগারেট ব্যানও হয়ে যায়, ওর কাছে অল্টারনেট বিজনেস আছে যেখান থেকে ও রেভিনিউ জেনারেট করতে পারে। তো সেই কারণে সেগমেন্ট জানা দরকার কোনো ইনফরমেটিভ ডিসিশন নেওয়ার জন্য। তো সেগমেন্টকে যেমনটা বলা হয় মিনি বিজনেস। মিনি বিজনেস বিভিন্ন বিজনেস, এবারে বিভিন্ন বিজনেস যেমন সিগারেটের সেল আলাদা, সিগারেটের প্রফিট আলাদা, হোটেল বিজনেসের সেল আলাদা, হোটেল বিজনেসের প্রফিট আলাদা, এইভাবে প্রত্যেকটা বিজনেসের সেল প্রফিট এক্সপেন্সেস পুরোটা আলাদা। তো কোনো কোম্পানিতে ডিটেল অ্যানালিসিস করার জন্য এই সেগমেন্ট ওয়াইজ ডিটেল থাকাটা খুবই দরকার। আর সেকেন্ড আমরা দেখেছিলাম পিবিআইটি। তো পিবিআইটি এক্সপ্লেন করার আগে দুটো কনসেপ্ট জানা খুবই দরকার কোনো কোম্পানিকে অ্যানালিসিস করার জন্য। ফার্স্ট, ইনকাম স্টেটমেন্ট, অ্যান্ড সেকেন্ড ইজ ব্যালেন্স শিট। তো প্রথমে আসি ইনকাম স্টেটমেন্টে।
যেটাকে আমরা পিএলও বলতে পারি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো ইনকাম স্টেটমেন্টে আসে, প্রথমে আসে সেলস, কোম্পানি টোটাল কত টাকা সেলস করেছে। তো ধরে নিলাম আইটিসি টোটাল 1000 টাকা সেলস করেছে বিভিন্ন 4টে সেগমেন্টস থেকে। এরপরে আসে কোম্পানির এক্সপেন্সেস কত হয়েছে। তো কোম্পানির এক্সপেন্সেসকে আমরা যদি বিয়োগ করে দিই সেলস থেকে, তাহলে আমরা সাপোজ ধরলাম 800 টাকা ওর এক্সপেন্সেস, তাহলে ওর 200 টাকা আমরা দেখব প্রফিট হয়েছে। তো ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা প্রফিট জানতে পারি। তো এবারে ইনকাম স্টেটমেন্ট থেকে সেলস থেকে এক্সপেন্সেস বাদ দিলে যে প্রফিটটা আসে, এটা সরাসরি এইভাবে আমরা বার করি না, এটার জন্য কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা জানা দরকার, যেটাকে আমাদের পরবর্তীকালে অ্যানালিসিসে খুব সাহায্য করবে। প্রথমে সেলস থেকে আমরা যদি এক্সপেন্সেসটাকে দেখি, তো কোনো কোম্পানির এক্সপেন্সেসকে আমরা মেজরলি 3 ভাগে ভাগ করতে পারি। এক আছে ডাইরেক্ট কস্ট, এক আছে ইনডাইরেক্ট কস্ট, থার্ড আছে ফাইন্যান্স কস্ট। ডাইরেক্ট কস্ট বলতে আমরা বোঝাই কোম্পানিকে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য ডাইরেক্টলি যে খরচা করতে হয়, যেমন পারচেস অফ র মেটেরিয়াল পারচেস, ওয়েজেস টু লেবার, এগুলো কোম্পানির ডাইরেক্ট এক্সপেন্সেস। এরপরে আসে কোম্পানির ইনডাইরেক্ট এক্সপেন্সেস, যেমন ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ডাইরেক্টলি কোনো প্রোডাক্ট তৈরি করতে ব্যবহার হয় না, কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে আমরা মেশিন চালাই, মেশিন দিয়ে আমরা প্রোডাক্টটা তৈরি করি। রেন্ট, স্যালারি টু স্টাফ, এগুলো আসে কোম্পানির ইনডাইরেক্ট কস্টে। তারপরে আসে ফাইন্যান্স কস্ট, যেখানে আমরা ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল, বরোড ক্যাপিটালের উপরে যখনই আমরা কোনো ইন্টারেস্ট পে করি, সেটাকে ফাইন্যান্স কস্ট বলা হয়। তো আমরা যখন ইনকাম স্টেটমেন্ট ক্যালকুলেট করি, ইনকাম স্টেটমেন্ট থেকে প্রফিট বার করি, তখন আমরা ধাপে ধাপে বার করি। সেই ধাপগুলো হলো, প্রথমে আমরা লিখি সেলস 1000 টাকা। এখান থেকে আমরা প্রথমে ডাইরেক্ট কস্ট বাদ দেবো। ডাইরেক্ট কস্টকে আমরা বলবো সিওজিএস, কস্ট অফ গুডস সোল্ড। যদি আমরা দেখি যে আমার সাপোজ 400 টাকা লাগে কস্ট অফ গুডস সোল্ড, ডাইরেক্ট কস্ট যদি 400 টাকা হয়, তাহলে আমার যে 600 টাকা পড়ে থাকবে, এটাকে আমরা বলা হয় ফাইন্যান্সের ভাষায় গ্রস প্রফিট। এরপরে আমরা গিয়ে ইনডাইরেক্ট এক্সপেন্সে মাইনাস করি ইনডাইরেক্ট কস্ট, এটাকে আমরা বলি অপারেটিং এক্সপেন্সেস। তো যদি অপারেটিং এক্সপেন্সেস কোম্পানির 200 টাকা হয়, তাহলে আমরা দেখব 400 টাকা। 400 টাকা হলো কোম্পানির আর্নিং বা প্রফিট। বিফোর, যেমনটা বললাম, আর একটা এক্সপেন্সেস আছে যেটাকে ফাইন্যান্স কস্ট বলা হয়। তো বিফোর ইন্টারেস্ট। আর যখন এই প্রফিট হবে, তখন সরকার আসবে ট্যাক্স নেওয়ার জন্য, নির্মলা দিদি তো রেডি। তো ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ইন্টারেস্ট আর ট্যাক্স দেওয়ার আগে আমার টোটাল প্রফিট হলো 400 টাকা, এটাকে বলা হয় পিবিআইটি। যেমনটা আমরা স্ক্রিনারে দেখছিলাম, ওরা লিখেছিল পিবিআইটি, তাই আমি বলছিলাম পিবিআইটি কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। তো কোম্পানির ইন্টারেস্ট আর ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিটটা হয়, সেটাকে বলা হয় প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো এবারে পিবিআইটি থেকে আমরা যদি ইন্টারেস্টকে মাইনাস করি, সাপোজ 100 টাকা ইন্টারেস্ট, তাহলে আমরা পাবো প্রফিট আফটার ট্যাক্স, যেটাকে প্যাট বলা হয়, প্রফিট আফটার ট্যাক্স। আর এর থেকে প্রফিট বিফোর ট্যাক্স, পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স।
এর থেকে যদি আমরা সরকারের ট্যাক্স মাইনাস করে দিই, সাপোজ ধরে নিলাম ট্যাক্স 30%, তো 90 টাকা মাইনাস করলে 270, এটাই অ্যাকচুয়ালি কোম্পানির নেট প্রফিট। তো ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা ধাপে ধাপে প্রথমে গ্রস প্রফিট ক্যালকুলেট করি, তারপরে পিবিআইটি ক্যালকুলেট করি, তারপরে পিবিটি ক্যালকুলেট করি, তারপরে আমাদের আসে নেট প্রফিট। আর সেকেন্ড কনসেপ্ট যেটা আমাদেরকে খুবই ইম্পর্টেন্ট জানা, সেটা হলো ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট অ্যানালিসিস করার আগে আমাদেরকে একটা জিনিস প্রথমে জানতে হবে, সেটাকে বলা হয় সেপারেট এন্টিটি কনসেপ্ট। সেপারেট এন্টিটি কনসেপ্টে বলা হয় যে কোম্পানির মালিক এবং কোম্পানি দুজন আলাদা ব্যক্তি। যেমন রতন টাটা আর টাটা গ্রুপ। রতন টাটা আর টাটা গ্রুপ দুজনে আলাদা ব্যক্তি, কারণ রতন টাটা মারা যাওয়ার পরেও টাটা গ্রুপ আজও ব্যবসা করছে। তো মালিক এবং ব্যবসা দুজনে আলাদা। কারোর যদি কোনো টাটা প্রোডাক্টের উপরে কোনোভাবে মনে হতো যে তারা আনস্যাটিসফাইড, তারা সরাসরি যদি মনে করতো যে তাদের সাথে ভুল হয়েছে, তারা যখন কেস করতো, তারা রতন টাটার নামে কেস করতো না, তারা টাটা গ্রুপের নামে কেস করতো। তাই কোম্পানিকে বলা হয় সেপারেট লিগ্যাল এন্টিটি। আর কোম্পানির যে কোম্পানির অ্যাসেটস এবং এবং মালিকের বা শেয়ার হোল্ডার্স বা প্রপাইটরশিপের যে প্রপাইটরদের যে অ্যাসেটস হয়, দুটো পুরোপুরি আলাদা। তো ব্যালেন্স শিট জানার আগে আমাদেরকে দেখতে হবে কোম্পানি ফর্ম হওয়ার সময় কিভাবে আমরা ব্যালেন্স শিট তৈরি করা শুরু করি। তাহলে আমরা ব্যালেন্স শিটের শেষটা, যেটা আমরা এক্স্যাক্টলি দেখতে পাই বিভিন্ন বিভিন্ন জায়গাতে পাবলিশ করে, সেটা আমরা জানতে পারবো। তো যখন টাটা গ্রুপ শুরু হয়েছিল, তখন রতন টাটা, অ্যাকচুয়াল জামশেদজি টাটা রতন টাটার বাবা শুরু করেছিলেন। তো তর্কের খাতিরে ধরে নিন রতন টাটাই টাটা গ্রুপ শুরু করেছিল। তো রতন টাটা টাটা গ্রুপকে 1000 টাকা দিয়েছিল। তো যদি আমরা রতন টাটার অ্যাকাউন্টের আমরা হিসেব রাখতে চাই, তাহলে রতন টাটার এটা ইনভেস্টমেন্ট টাটা গ্রুপে। যেমন আমরা যদি কোনো কোম্পানির শেয়ার কিনি, তাহলে আমাদের কাছে সেটা ইনভেস্টমেন্ট, কিন্তু কোম্পানির কাছে সেটা আসে লায়াবিলিটিস। আর কোম্পানি 1000 টাকাটাকে ক্যাপিটাল হিসেবে ব্যালেন্স শিটে দেখায়। তো যখন আমরা ব্যালেন্স শিট করি, তখন আমরা দেখি যে ক্যাপিটাল মানে আর কিছুই নয়, বিজনেসের প্রপাইটররা বা বিজনেসের শেয়ার হোল্ডাররা বিজনেসে যে টাকা লাগিয়েছে, সেটাকে বলা হয় ক্যাপিটাল। তারপরে আমরা দেখতে পাই লোন, ব্যাংক লোন। কোম্পানির প্রপাইটররা যখন কোম্পানিকে ধার দেয়, সেটাকে আমরা বলি ক্যাপিটাল। এবং যদি আমরা কোনো এমন অর্গানাইজেশনের থেকে লোন নিই, যেমন ব্যাংক বা অন্য কেউ যারা কোম্পানির মালিক হতেই চায় না, তাদেরকে আমরা সেপারেটলি তাদের নামে, যেমন যদি এইচডিএফসি হয় এইচডিএফসি ব্যাংক লোন, যদি অ্যাক্সিস হয় অ্যাক্সিস ব্যাংক লোন সেপারেট দেখাই। ধরে নাও ব্যাংক লোন ওরা নিয়েছে 1000 টাকা। তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ব্যাংকের ইন্টারেস্ট ফিক্স থাকে, কোম্পানির ইনকাম হোক বা না হোক ব্যাংক তার টাকাটা বুঝে নেবে। তো আমি ধরে নিলাম 10% ইন্টারেস্ট। তো এখানে যদি কোম্পানির, আমরা যেমন দেখলাম নেট প্রফিট 270 টাকা হয়েছে, আর 1000 টাকার উপরে ইন্টারেস্ট 10%, তো ইন্টারেস্ট 100 টাকা। কোম্পানির প্রফিট হোক বা না হোক, এই 100 টাকা ব্যাংকে পে করতেই হবে। তো ব্যাংক রিস্ক খুব বেশি নেয় না, ওর ইনকাম ফিক্সড। কিন্তু শেয়ার হোল্ডারদের রিস্ক যেমন হাই, রিটার্নও হাই। কোম্পানির যদি 300 টাকা লস হয় বা 270 যদি লস হতো, তাহলেও পুরোটা বিয়ার করতে হতো শেয়ার হোল্ডারদের। আর কোম্পানির যেহেতু 270 টাকা প্রফিট হয়েছে, 270 টাকা ইনকামও হবে শেয়ার হোল্ডারদের।
তো আমরা যখনই ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করতাম তখন সবাই জিজ্ঞেস করতো কোম্পানির যে প্রফিট হয় সেটা আমরা লাইবিলিটির সাইডে কেন দেখাই। ব্যালেন্স শিটের দুটো দুটো দিক আছে। যদি আমরা এটাকে আলাদা করে দিই, ব্যালেন্স শিটের দুটো দিক আছে, একটা লায়াবিলিটিস দিক আর একটা অ্যাসেটস দিক। তো যখন আমরা ক্লাসে পড়তাম বা ব্যালেন্স শিট নিয়ে আলোচনা করতাম, সবাই জিজ্ঞেস করতো নেট প্রফিটকে আমরা লায়াবিলিটিসে কেন দেখাই, কোনো কোম্পানির প্রফিট লায়াবিলিটিস কী করে হতে পারে। তো আমরা লায়াবিলিটিসেই নেট প্রফিট দেখাতাম। এর কারণ হচ্ছে এই যে 270 প্রফিট হয়েছে, এটা কোম্পানির প্রফিট, কিন্তু কোম্পানি শেয়ার হোল্ডারদের থেকে টাকা নিয়ে রেখে দিয়েছে। তো এটা পুরোটাই শেয়ার হোল্ডারদের প্রাপ্য, কোম্পানিকে শেয়ার হোল্ডারদেরকে ফেরত দিতে হবে। সে কারণে নেট প্রফিট কোম্পানির কাছে লায়াবিলিটিস, শেয়ার হোল্ডারদের কাছে ওটা অ্যাসেটস, বাট কোম্পানির কাছে লায়াবিলিটিস। যেমনটা এখানে দেখলাম রতন টাটার কাছে ইনভেস্টমেন্ট, এটা অ্যাসেটস, বাট কোম্পানির কাছে ওই 1000 টাকা লায়াবিলিটিস। তেমনি এই 1000 টাকার বদলে কোম্পানি যে ব্যবসা করে ইনকাম করেছে, সেই ইনকামটা পুরোপুরি এখন রতন টাটার। সে কারণে কোম্পানি প্রফিটটাকে লায়াবিলিটির সাইডে দেখায়। কিন্তু অনেক সময় কি হয়, কোম্পানি পুরো টাকাটা শেয়ার হোল্ডারদেরকে দেয় না, এর থেকে কিছু টাকা সরিয়ে রেখে দেয়। ভবিষ্যতে কোভিডের মতো যদি সিচুয়েশান আছে বা কোম্পানিকে যদি ফার্দার ইনভেস্টমেন্ট করে কোম্পানিকে বাড়াতে হয়, তখন কোম্পানির টাকার প্রয়োজন। যদি পুরো 270 টাকাই কোম্পানি শেয়ার হোল্ডার্সদের দিয়ে দেয়, তাহলে কোম্পানির কাছে কিছু রিজার্ভ থাকবে না, সঞ্চয় থাকবে না, আর হঠাৎ কোনো আনসার্টেন পরিস্থিতি তৈরি হলে কোম্পানি ডুবে যাওয়ার অবস্থাতে চলে আসবে। সেই জন্য কোম্পানি পুরোটাই নেট প্রফিট শেয়ার হোল্ডারদেরকে দেয় না, এর কোনো একটা পার্টিকুলার পোর্শন শেয়ার হোল্ডারদেরকে দেয় এবং বাকিটা কোম্পানি রিজার্ভ হিসাবে রেখে দেয়। তো যেমন আমাদের এখানে হয়েছিল নেট প্রফিট, যদি আমি এটাকে একটু নিচে নিয়ে এটাকে আর একটু এক্সপ্লেন করি। তো যেমনটা আমরা দেখেছিলাম নেট প্রফিট হয়েছে 270 টাকা। এখন কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে কিছু পুরো টাকাটা না দিয়ে, কোম্পানি যদি শেয়ার হোল্ডারদেরকে 10% টাকা দিয়ে বাকিটা নিজের কাছে রেখে দেয়, তর্কের খাতিরে ধরে নিলাম কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে দিল 70 টাকা, আর 200 টাকা কোম্পানি রেখে দিল ফিউচারে ইনভেস্ট করার জন্য, কোম্পানির এক্সপ্যান্ড করার জন্য, বা কোনো যদি কোভিড-19-এর মতো ফিউচারে কোনো সিচুয়েশান আছে সেটার মোকাবিলা করার জন্য। তো এই যে 70 টাকা, এটাকে বলা হয় ডিভিডেন্ড, যেটা সরাসরি কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে ক্যাশে পে করে দেয়। আর বাকি যে ব্যালেন্সটা থাকে এটাকে কোম্পানি রিজার্ভ হিসাবে, কোম্পানির ব্যালেন্স শিটে রিজার্ভ হিসেবে রেখে দেয়। আর রিজার্ভ থেকেই ভবিষ্যতে কোনো কিছু ইউটিলাইজ করার হলে ওটা সেখানে ইউটিলাইজ করে। তো আমরা সেই জন্য ব্যালেন্স শিটে দেখতে পাই রিজার্ভ আর ডিভিডেন্ড। ডিভিডেন্ড 70। তো এই হলো ব্যালেন্স শিটের মেন ফান্ডা। এরপরে কোম্পানি এই সমস্ত টাকাগুলো ইউজ করে বিভিন্ন অ্যাসেটস কেনে। সেই অ্যাসেটসকে আমরা ফিক্সড অ্যাসেটস, যদি কোম্পানি কোথাও ইনভেস্ট করে রাখে সেটাকে ইনভেস্টমেন্ট, কারেন্ট অ্যাসেটস, আর কোম্পানির কিছু কারেন্ট লায়াবিলিটিসও আমরা দেখতে পাই ব্যালেন্স শিটে। এখন কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটিস বলতে কী বোঝায়, আমি পুরো জিরো থেকেই এক্সপ্লেন করছি, যাতে যারা একদম নতুন তাদের বুঝতে খুবই সুবিধা হয়। ফিক্সড অ্যাসেটস কি, ইনভেস্টমেন্ট কি, কারেন্ট অ্যাসেটস কি, কারেন্ট লায়াবিলিটিস কি, এখন আমরা এটা জানবো। ফিক্সড অ্যাসেটস বলতে বোঝায় কোম্পানির ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারিজ, যেগুলো কোম্পানি মনে করে যে ওরা 12 মাসের বেশি ওর বিজনেসে ব্যবহার করবে এবং এর থেকে ফিউচারে কোনো রকম বিভিন্ন রকম ইনকাম ওরা জেনারেট করবে, সেটাকে বলা হয় ফিক্সড অ্যাসেটস। তারপরে যদি কোম্পানি কোনো অন্য কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে রাখে, যেমন যদি আমরা যখন পরে অ্যানালিসিস করব যে আইটিসি কোম্পানিতে কারা কারা শেয়ার হোল্ডার আছে, আমরা দেখতে পাবো এলআইসি আইটিসির একটা মেজর শেয়ার হোল্ডার। তেমনি কোম্পানির কোনো এক্সেস টাকা থাকলে কোম্পানি অন্য কোম্পানির শেয়ারেও ইনভেস্ট করে, সেগুলোকে আমরা ইনভেস্টমেন্টে দেখতে পাই। ইনভেস্টমেন্ট মানে কোম্পানি পার্টিকুলার টাকাটা কোনো একটা জায়গাতে ইনভেস্ট করে শুধুমাত্র সেল করে প্রফিট জেনারেট করার জন্যই সেটাকে ব্যবহার করে। যদি কোম্পানি বিল্ডিং কিনে বিল্ডিংটাকে ইউজ করার জন্য ব্যবহার করে, তাহলে সেটা ফিক্সড অ্যাসেটসে আসবে।
কোম্পানি যদি বিল্ডিংটা কিনে ইউজ করার জন্য নয়, শুধুমাত্র পরবর্তীকালে বেচে ওর থেকে যে এক্সট্রা ইনকামটা হবে সেটাকে নেওয়ার জন্য ইনভেস্ট করে, তাহলে সেটাকে আমরা ইনভেস্টমেন্টের আন্ডারে শো করি। তারপরে আসে কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লায়াবিলিটিস। কোম্পানি যে সমস্ত সেল করে তাদের থেকে যে টাকাটা কোম্পানি পাবে, কোম্পানি যখন পাওনাদার, কোম্পানি যখন কাউকে সেল করে টাকা কোম্পানি পাবে, সে দেয়নি এখনও, সেটা আছে কারেন্ট অ্যাসেটসে। আর কোম্পানি যদি কারোর থেকে পারচেস করে, কোম্পানিকে ফিউচারে তাকে পে করতে হবে, তাকে আসে কারেন্ট লায়াবিলিটিসে। যদি আমরা কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লায়াবিলিটিস, বা আমরা অ্যাকচুয়াল অ্যাসেটস বা লায়াবিলিটিস থেকে দুভাবে ভাগ করতে পারি, একটা নন কারেন্ট, একটা কারেন্ট। যদি আমাদের মনে হয় 12 মাসের মধ্যে বা ওর নর্মাল অপারেটিং সাইকেলের মধ্যে সমস্ত সেটেলমেন্ট হয়ে যাবে, তাহলে আমরা ওটাকে কারেন্ট হিসেবে ক্লাসিফাইড করি। যদি মনে হয় এটা গ্রেটার দ্যান 12 মান্থ লাগবে, তাহলে আমরা নন কারেন্ট হিসেবে শো করি। তো ব্যালেন্স শিটে আমরা দেখতে পাই নন কারেন্ট অ্যাসেটস, তার মধ্যে কিছু অ্যাসেটস দেখতে পাই। তারপরে কারেন্ট অ্যাসেটস দেখতে পাই। কারেন্ট অ্যাসেটের মধ্যে যেমন স্টক আছে, ইনভেন্টরিজ, ডেটর্স আছে, ক্যাশ আছে, যেগুলো আমরা দেখবো আস্তে আস্তে যখন ব্যালেন্স শিট দেখবো স্ক্রিনারে। লায়াবিলিটিসের মধ্যেও আমরা দেখতে পাই ক্রেডিটর্স আছে। তারপরে যদি কোনো ডিভিডেন্ড 1 বছরের মধ্যে পে করতে হয়, প্রপোজ ডিভিডেন্ড আছে। তো এইভাবে আমরা বিভিন্ন অ্যাসেটস লায়াবিলিটিসকে ব্যালেন্স শিটে ক্লাসিফাইড করি। তো বেসিক লেভেলে এটুকু আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট কোনো কোম্পানিকে অ্যানালিসিস করার জন্য। তো এরপরে আমরা ফার্দার স্ক্রিনারে গিয়ে আরও সমস্ত টেকনিক্যাল টার্ম, যেমন মার্কেট ক্যাপিটালাইজেশন কী হয়, স্টক পি কী হয়, বুক ভ্যালু কী হয়, ডিভিডেন্ড ইল্ড কী হয়, আরওসি কী হয়, এইভাবে বিভিন্ন টেকনিক্যাল টার্ম আছে যেগুলো আমাদের জানাটা খুবই দরকার, যেগুলো না জানলে আমরা কোনো কোম্পানিকে অ্যানালিসিস করতে পারবো না। যেমনটা আমরা শুধুমাত্র ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটটাকে যেটুকু প্রয়োজন জানলাম, এর থেকে আরও ডিপে অ্যানালিসিস হতে পারে, বাট সেগুলো আমাদের প্রয়োজন নেই। যতটা প্রয়োজন বেসিক লেভেলে কোনো শেয়ারকে অ্যানালিসিস করার জন্য সেটা আমরা জানলাম, তেমনি প্রত্যেকটার বেসিক লেভেলে যেটুকু নলেজ আমাদের প্রয়োজন, যদি কোনো নলেজ ডিপে প্রয়োজন হয় আমরা ডিপে গিয়েও জানবো। সেটা জানার জন্য আমরা প্রত্যেকটা কনসেপ্টকে ধীরে ধীরে এক্সপ্লেন করব। তো এই ভিডিওটা অলরেডি বড় হয়ে গিয়েছে, তো নেক্সট ভিডিওতে আমরা স্টার্ট করব মার্কেট ক্যাপিটালাইজেশন থেকে। যেমনটা আমরা দেখছি আইটিসি লিমিটেড আমরা দেখে নিয়েছি, ওর ওয়েবসাইট দেখে নিয়েছি, বিএসসি এনএসসিতে সম্পর্কে আইডিয়া নিয়েছি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বিএসসি প্রত্যেকটা কোম্পানির কোড দেয়, আর এনএসসি বিভিন্ন কোম্পানির নাম দেয়। এরপরে আমরা অ্যাবাউটে গিয়ে কোম্পানি সম্পর্কে জানলাম, ওর বিভিন্ন বিজনেস সেগমেন্ট সম্পর্কে জানলাম। এগুলো তো একটা বেসিক লেভেলে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবার কোম্পানির টেকনিক্যাল টার্মসে গিয়ে দেখবো যে কোম্পানির সেলস কত হয়, কোম্পানি প্রফিট কত জেনারেট করে, এবং বিভিন্ন রেশিওর মাধ্যমে আমরা দেখবো যে কোম্পানি ভালো না খারাপ। সেগুলো ধীরে ধীরে নেক্সট ভিডিওতে আমি এক্সপ্লেন করব। তো এই ভিডিওটা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।